নমস্কার। দেখুন, এটা আপনি ঠিক কথাই বলেছেন যে আমি আমার ছাত্র জীবন থেকেই বিভিন্নভাবে লিটল ম্যাগাজিন, বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত বইগুলো তৈরি হতো, বিভিন্ন অর্গানাইজেশনে আমি লেখালেখির একটা অংশে অংশগ্রহণ করতাম এবং বীক্ষণ টিক্ষণের মতো ভালো ভালো এক ম্যাগাজিনেও আমি ছিলাম। এবং লেখাটা আমার একটা খুব প্যাশন বলতে পারেন। প্যাশন মানে এই কারণে, ইনস্টিংক্টলি আই ক্যান ডু দ্যাট, আমি এটা করতে পারি। আমি কবিতা বলতে যে এটা বোঝায় না যে একটা কোনো বিশেষ অবস্থানকে কেন্দ্র করে আমি আমার কবিতাটা লিখি। আমি কিন্তু কবিতাটা লিখি একটু অদ্ভুতভাবে, যেটা হচ্ছে আমার মননে, আমার মনে এবং আমার অবস্থানে এবং চোখের মধ্যে দিয়ে যখন যেটাকে আমি দেখতে পাই সেটাকেই আমি তুলে ধরি, সেটাই আমার কবিতা। এইটার মধ্যে দিয়ে আমি আমার কবিতা শুরু করেছি এবং এটা আমার পারিবারিক পরম্পরাও রয়েছে। আমার দিদিমা থেকে শুরু করে, মা ভালো নাচতেন, দিদিমা বাবাও ভালো গান করতেন, সব মিলিয়ে একটা আমার ভাই রবীন্দ্র ভারতীকে পড়া, আমার বাড়িতে অর্চনা কলানিকেতন, আপনারা নাম শুনেছেন এক সময়। অর্চনা কলানিকেতনটা আমাদেরই তৈরি, আমার মায়ের নামের তৈরি অর্চনা কলানিকেতন, যেটা ভাই পরিচালনা করত এবং এইভাবেই চলতো। কবিতাটার ওটা একটা ইনস্টিংক্ট, একটা স্পন্টেনিটি আমার মধ্যে থাকে। আমি কবিতা সমস্ত ব্যাপারটাকে কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করতে চাই। কবিতা একটা, কিন্তু কবিতা ছোট হয় কিন্তু তার পরিধিটা অনেক বড়। প্রত্যেকটি অবজেক্ট থেকে তো আমার একটা মাইন্ডসেট অফ অবজেক্ট তো আছে যে আমি কবিতাটা লিখি। আপনি একটা জিনিস কিন্তু জানবেন যে আমরা আমাদের এই সমাজ গঠনের মধ্যে দিয়ে আমরা কিন্তু শ্রেণী চরিত্রের বৈশিষ্ট্য ইয়ে করি, শ্রেণী চরিত্রের মধ্যে দিয়ে চলাফেরা করি। কিন্তু সমাজের মধ্যে যে চরিত্রটা, সেটা হচ্ছে আমরা সাধারণভাবে বড় লোক এবং গরিব লোক এই দুটোকে কেউ স্পেসিফিক আইডেন্টিফাই করি। কিন্তু সমাজের মধ্যে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত এই যে দুটো বৃত্তের সমন্বয় রয়েছে এবং তাদের যে পপুলেশন পার্সেন্টেজ যেটা রয়েছে, সেটার সম্বন্ধে আমি খুব চিন্তিত এবং ভাবিত। তার কারণে আমি আমার কবিতার মধ্যে দিয়ে মধ্যবিত্ত সমাজের গ্লানি, বেদনা, যন্ত্রণা এবং সব কিছুকে তুলে ধরার চেষ্টা করি। সময়োপযোগী, সময়ের সাথে কথা বলবে, কেন কবিতাটা আজকে লেখা হয়, এক সময় অনেক দিন পর সেটা যখন আস্তাকুর থেকে বা কোনো জায়গা থেকে ওয়েস্ট মেটেরিয়াল বা বিভিন্ন জায়গা থেকে বেরোবে, সেই কবিতাটা সেই সময়কার সমকালীন, সেই সময়কার যারা প্রজন্ম, তাদের কাছে কিন্তু এই কবিতাটা একটা বার্তা দেয়। অবশ্যই। কিন্তু দেখুন, আমি আমার এই সাহিত্য জীবনের মধ্যে দিয়ে আমি দুটো মানুষকে, আগের দিন এবং বর্তমানে, এক হচ্ছে কবি সুকান্ত আর বর্তমানে শঙ্কর ঘোষ, এই দুজনকে আমি খুব ফলো করি। এবং তার কারণ হচ্ছে ওনারা দুজনই খুব বাস্তববাদী লেখক। হ্যাঁ, বাস্তববাদী লেখক, সেই কারণে তার এই বাস্তবতার সাথে অনেক কিছু মিল আছে এবং আমাকে খুব অনুপ্রাণিত করে। আমি মেসেজ দিই, আমি আমার লেখার মধ্যে আমার প্রজন্মকে মেসেজ দিই, যে মেসেজটা তাদের দরকার। তার কারণ হচ্ছে তারা বর্তমানকে দেখছে, ভবিষ্যৎকে আগামী দিনে দেখবে, কিন্তু ফেলে আসা দিনগুলো সম্বন্ধে তাদের সচেতন হওয়া দরকার। আমার একটা কবিতাও সেখানে রয়েছে। এরকম আমি বিভিন্ন ধরনের লেখালেখি করেছি, যার মধ্যে দিয়ে তাদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই গভীর জীবনের একটা অন্য দর্শনের আলোকপাত। কবিতা খালি তরল সরল লেখায় চলা একটা বস্তু বা লেখনী নয়। কবিতার মধ্যে দিয়ে সমাজ জীবনের যন্ত্রণা, গ্লানি, দুঃখ, বেদনা সব কিছুই ফুটে ওঠে এবং যেটা মানুষকে অনুপ্রাণিত করে। আমি তো এখনো মনে করি যে কোনো কাজই করে উঠতে পারিনি। মানে এটা আমি একটা প্রবাহের মধ্যে দিয়ে চলছি, একটা প্রবাহের মধ্যে দিয়ে চলছি এবং আমি একটা আগামী দিনে আমার একটা সমস্ত কবিতা সংকলিত একটা বই বেরোবে
কবিতা বিতান বলে বেরোবে এবং স্ফুলিঙ্গ 2ও বেরোবে। এবং আমি একটা চেষ্টা করছি যেটা কবিতার মধ্যে দিয়ে একটা নতুন আঙ্গিক আনবার, যেটা হচ্ছে বাইল্যাঙ্গুয়াল সিস্টেম। তার কারণ আজকের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দুটো জিনিস তৈরি হয়েছে। চেষ্টা করি, তার কারণ হচ্ছে কি, সমাজ জীবনের প্রবাহ কিন্তু স্ট্যাটিক নয়, নন স্ট্যাটিক। যার ফলে আজকে কি এবং কালকে কি হবে, কালকের সমাজ জীবন আজকের সমাজ জীবন কীভাবে থাকবে, এটা কিন্তু এক কথায় প্রকাশ করা যায় না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এই সমাজ জীবনে মধ্যে চলতে গিয়ে আমি যদি আমার চেতনাকে স্থবির করে তুলি, স্থবির হয়ে যায়, এবং কালোকে কালো বলার মতো স্পর্ধা যদি আমার না থাকে, সাদাকে সাদা বলার মতো স্পর্ধা যদি না থাকে, তাহলে কিন্তু আমার যে লেখনির চরিত্র, সেই চরিত্রটা কিন্তু ঠিক থাকবে না। দুটো জিনিস হচ্ছে কি, আমি একটা এমন জনসংযোগ অবস্থানের মধ্যে দিয়ে কাজকর্ম করি যেখানে প্রতিদিন দৈনন্দিন আমাকে মানে 100 তার থেকে কম বেশি লোকের সাথে আমাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাকে ইন্টারাক্ট করতে হয়, পরিচিতি হতে হয়। এবং এটা আমার স্বভাবধর্মী ব্যাপার। আমি যে কাজটা করি সেই কাজের মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে। মানুষ সেই কাজকে করতে গিয়ে বিভিন্ন সময় অন্যান্য অ্যাঙ্গেল দিয়ে দেখে, সেখানে অনেক রকম নেগেটিভিটি পায়, যেটা আমার কাছে পায় না, যার জন্য মানুষ আমার কাছে আসে। এবং আমি আমার কর্মজীবনে যেটার কথা বলছি, যেটা সোশ্যাল ওয়ার্কের, যেটা মানুষকে নিয়ে আমার কাজ, আমি সবসময় মানুষকে প্রাধান্য দিই। মানুষের যে সমস্যা সেটা বলতে এসছি, সেটা কীভাবে সমাধান করা যায় তার রাস্তাটাই খুঁজি। আমি কিন্তু রাজনৈতিকভাবে তাকে উপেক্ষা করার মতো চালাকির দ্বারা নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি না। এটার কারণ হচ্ছে যে একটা কথা আপনাকে বলিনি, সেই কথার প্রসঙ্গে বলি, যেটা হচ্ছে যে আদেশে চুলো বলে। আমার কথা হচ্ছে যে ওয়ার্ক স্পন্টিনিটি ডিপেন্ডস অন হিমসেলফ, এটাকে আমি বিশ্বাস করি। তার কারণ হচ্ছে না আমি ওইটা করি এটা করতে পারবো না তা না। আমি একটা বয়স সান্নিধ্যে এসেছি, কিন্তু আমি এখনো যুবক। আমার যৌবনত্ব এখনো রয়েছে, মনের যৌবনত্ব রয়েছে, যে যৌবনত্ব দিয়ে আমি নিজেকে আরো বেশি করে পরিস্ফুটিত করতে জানি। আমার এই কাজের মধ্যে দিয়ে বিশেষ করে যারা বেসরকারি সংস্থা, তারা আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দেন। সরকারি সংস্থা থেকে আমি সেই সুযোগ সুবিধাটা খুব একটা পাই না, তার কারণ দেওয়া উচিত ছিল, তাদের দেয় না। এই কারণে তারা গোষ্ঠী নিবদ্ধ হয়ে পড়েছে, যার জন্যে তাদের কাছে গোষ্ঠীটা বড়, কোয়ালিটিটা বড় না। পৃথিবীর দুটো আঙ্গিক আছে, যেটা নিয়ে আমি লিখেছিলাম। সেটার মধ্যে একটা হচ্ছে কি জানেন তো, যে আমাদের এই সমাজ জীবনে যে আমরা সবাই একসাথে বিচরণ করছি একটা ছাদের তলায়, সে রূপটা আমাদের উপরের আকাশ, কিন্তু আকাশের নিচেও আর একটা ব্যারিয়ার রয়েছে, যেটা হচ্ছে নানা রকম মানুষগুলোকে একসাথে রেখে একটা জেলখানার মতো। সেই জেলখানাতে কিন্তু দেখা যায় সর্বধর্মের সমন্বয়ে কিছু মানুষ একসাথে থাকে বিভিন্নভাবে, তাদের জ্বালা যন্ত্রণার কথাটাও আমি ওখানে প্রকাশ করেছিলাম। আমার কথা হচ্ছে যে বইয়ের ক্যাপশনটাই মানুষকে প্রথমে হিট করে, যে ধর্মের আবার মৃত্যু হবে কি করে। আমি কিন্তু ধর্মের এটা একটা জাস্ট দিয়েছি, মানে ইনস্ট্যান্স দিয়েছি, যে ধর্ম মৃত্যু হবে কেন বলেছি। এই ধর্মের মৃত্যু হওয়ার প্রশ্নটা আমাকে কত বেদনা দেয়, যখন এত বড় একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা সব নিয়ে একটা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতবর্ষ, সেই পরিধানের ভারতবর্ষে যখন আমি দেখি যে একটা বিশেষভাবে ধর্মকেন্দ্রিক ব্যাপারটাই ভারতবর্ষের মূল স্রোতকে পরিচালিত করে, তখন আমি খুব দুঃখ পাই। তার কারণ হচ্ছে আমি জানি সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে ধর্মযুদ্ধ বিভিন্ন সময় হয়েছে, এখনো হচ্ছে, তার ফলে নানা রকম সমস্যা, এবং তার থেকে বলিদান হচ্ছে সাধারণ মানুষ।
আমি স্ফুলিঙ্গটা লিখেছি, স্ফুলিঙ্গ 1 করেছি এবং স্ফুলিঙ্গ 2 এবারে বই মেলাতে বেরোবে। এবং স্ফুলিঙ্গটার মধ্যে দিয়ে আমি বাইল্যাঙ্গুয়েল করেছি। অনেকেই তখন অথররা বলেছিল, প্রিন্টাররা বলেছিল বাইল্যাঙ্গুয়েল করছেন কেন, বাইল্যাঙ্গুয়েল কি চলে? আমি বললাম চলার জন্য আমি স্রোতের বিপরীতে চলতে ভালোবাসি, স্রোতের বিপরীতে চলতে ভালোবাসি এবং প্রজন্মের কাছে বার্তা দিতে চাই। আমি সমালোচনায় বিশ্বাস করি, কেন আত্মসমালোচনা এবং সমালোচনা এই দুটো জীবনের মূল বিষয়বস্তু হওয়া উচিত। যারা সমালোচনাকে ভয় পায়, যারা সমালোচনাকে ভয় পায়, আত্মসমালোচনাকে করতে পারে না, তারা কোনো সময় পজিটিভ ওয়ার্ক করতে পারে। অবশ্যই আছে। ও আমার জীবনে, বর্তমানে আমার জীবনেও আমার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইডও বলতে পারেন। তার কারণ বয়সটা খুবই মাত্র 5 থেকে 6 পড়েছে, কিন্তু ওর মেন্টাল ম্যাচুরিটিটা খুব ভালো এবং ভালোভাবে কথাও বলতে পারে এবং সব কিছুকেও আমি যদি ওখানটা প্রশ্ন করি, দেখো মাম্মা এটা কি হবে বলো তো, তখন ও কিন্তু আমি কেন করি যে ও আমাকে একটা সঠিক উত্তর দিতে পারে এবং সব কিছুর মধ্যে মানানসই এবং একটু বলতে পারেন যে একটু ক্যাপ্টেনশিপ মেন্টালিটি রয়েছে, কিন্তু ভেরি পোলাইট ওর এইটা, যার জন্য আমারও অনুপ্রেরণা, আমারই সব কিছু। যে পৃথিবীতে আসার পর তারপরে আমি কিন্তু মায়ের মাধ্যম দিয়ে আমি আমার পরিবারকে, বাবাকে চিনতে পেরেছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তারপরে গড্ডালিকা প্রবাহের মধ্যে দিয়ে জীবন আমার চলেছে, যৌবন থেকে, কৈশোর থেকে যৌবন থেকে এখন বার্ধক্যের দিকে এসে পড়েছি। নানান ঘাট চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে গেছি নিজের জীবনের সন্ধিক্ষণে এসে জীবনে আমি আমার বেটার হাফ তাকেও হারিয়েছি। যাই হোক, প্রকৃতির নিয়মে চলতে গেলে তো আমাকে চলতেই হবে। ভবিতব্য তো আমি করতে পারিনি, যা ভবিতব্যে লেখা আছে তা হবে, কিন্তু তা বলে কি আমি আমার সৃজনশীলতাকে হারাতে পারি? আমার যতটুকুনি ক্রিয়েটিভিটি আছে, যেটুকুনি করার ইচ্ছা আছে, আই অ্যাম অলসো দ্য গুড আমি সোশ্যাল ওয়ার্কার। আমি একটা সমাজসেবা প্রতিষ্ঠানের বাচ্চাদের পরিচালনার সমিতির সদস্য, যারা অনাথ বাচ্চা তাদেরকে নিয়ে পরিচালনা করি বিভিন্নভাবে। আমার সোশ্যাল অ্যাক্টিভিটিসটা খুব ভালো লাগে, মানুষের মধ্যে থাকা, মানুষের মধ্যে যাওয়া, হেলথ ক্যাম্প করা, বিভিন্ন ধরনের করা, এগুলো আমার পেশাগত বলবো না, মনের দিক থেকে মনের খোরাক জোগায়। অবশ্যই এটা বলবোই, অবশ্যই বেড়ে গেল। তার কারণ হচ্ছে কি, যখন কোনো মানুষ কাউকে পুরস্কৃত করেন, তারা তো অনেক দৃষ্টিকোণ দিয়ে ভেবে করেন এবং করার মধ্যে দিয়ে, সেই করাটার মধ্যে দিয়ে তারা অনেক কিছুই আশা করেন এবং তারা ব্যক্ত করেন এবং আমাকে অনুপ্রাণিত করেন এবং আমাকে আরো সঠিক পথে চলবার জন্যে আমাকে দিশা দেখান। দেখুন, কবিতা নিয়ে আমি জীবন দর্শনের অনুভব বলতে যেটা বোঝায়, আমি আমার মনের অবস্থান, সামাজিক অবস্থান, সার্বিকভাবে সমাজকে একটা রিপ্রেজেন্টেশন দিতে চাই আমার কবিতার মাধ্যম দিয়ে, যার জন্যে আমার কবিতাকে আমি জীবনমুখী কবিতা হিসেবে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আমি নিইনি। আমাকে জীবনমুখী কবির অ্যাওয়ার্ড দিয়েছে, মানুষ দিয়েছে, সাধারণ মানুষ দিয়েছে। এটা একটা কথা, মানুষের অ্যাওয়ার্ডের থেকে বড় অ্যাওয়ার্ড কিছু হয় না। সরকারি অ্যাওয়ার্ড কিছু সিদ্ধান্তমূলক, কিছু কুক্ষিগত অবস্থানের মধ্যে দিয়ে পাওয়া যায়, কিন্তু মানুষের অ্যাওয়ার্ডটা পেতে গেলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত স্পন্টিনিটি থাকে, তার মধ্যে দিয়ে পাওয়া যায়। তার জন্যে আমি আমার কবিতার মধ্যে যাতে জীবন থাকে, সেই জন্যই আমি জীবনমুখী কবিতা লিখি। আমি তিয়াসছি। দাদুভাই আমার কাছে একটা মজার মানুষ। দাদুভাই যে কি যে লেখে সবসময় বুঝতেও পারি না, আবার আমাকেই জিজ্ঞেস করে লেখাটা ভালো হয়েছে না খারাপ। তোমরাই বলো, আমি কি অত ভালো বলতে পারি? এইটা বুঝি দাদুভাই লেখে, প্রচুর লোক দেখা করতে আসে। দাদুভাইয়ের যে বই কখন যে লেখে আমি বুঝতেই পারি, কিন্তু I feel proud.
ধর্ম তোমার মৃত্যু হবে কবে? ধর্ম তোমার মৃত্যু হবে কবে? ভারত যখন আফিম মুক্ত হবে। স্বাধীনতার জন্মলগ্নে গেয়েছিল গান, সর্বধর্মের মহামিলনে ভারত মোদের প্রাণ। আচারের সৃষ্টি ছিল বিশ্ব সৃষ্টি থেকে, ধর্মের জন্ম হলো মনুষ্য কোখ থেকে। অবয়ব মানুষ যখন চলে একসাথে, কি তার ধর্ম বোঝার কি উপায় আছে? ক্ষমতালোভী কারবারিরা দেশকে করেছে গ্রাস, মানুষে মানুষে দ্বন্দ্ব ছড়িয়ে সমাজে হেনেছে ত্রাস। রক্তের কোনো রং থাকে না, রক্তই শুধু লাল। সুশ্রুরি আর উস্কানিতে কেন মানুষের যাবে প্রাণ? মানুষ যদি না হয় সজাগ, ধর্মই হবে কাল। ধর্ম নামে আফিনের নেশায় বদ্ধ থেকো না আজ, মুক্ত আকাশে সমাজ গঠনে ভেঙে করে চুরমার। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। এ মাটির গান গেলে ভাই জীবন কেটেছে। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। কবর রসবোধের বঙ্গধারায় হানিছে আকাল ত্রাস, সহিষ্ণুতার বঙ্গধারায় আমাবস্যার গ্রাস। বাদী বিবাদী রঙ্গরসে হানিছে কুঠার আঘাত, গণতন্ত্রের মুক্ত ধারায় বাঁধিয়া দিয়েছে বাঁধ। আলো আর অন্ধকার জীবন গতির ধারা, অন্ধলোকের অবুঝ মন স্বার্থত্যাগে ভরা। রসবোধের বঙ্গধারায় ঢালিছে গরল যারা, শুভবুদ্ধির গণরসে সমাধি হইবে শুধু বঞ্চনার। অধিকার নিয়ে লড়াই করাই সুস্থ জীবনের মন্ত্রণা। এক শ্রেণীর সুবিধাভোগী, এক শ্রেণীর সর্বহারা, অতল তাদের স্বার্থে বেড়ায় মধ্যবিত্ত নাম তারা। ভোগবাদী সমাজ গড়ায় চলছে ভোগের লড়াই, অর্থনৈতিক কাজের স্বার্থেই করছে মুখে বড়াই। মুড়ি মিশি এক হয়ে চলছে ব্যবস্থা, অব্যবস্থার মাঝে পড়ে শাসনের দুরবস্থা। রাতারাতি হতে বড় লোক এই সমাজের মন্ত্র, নিজের স্বার্থ যাই করবি সবই স্বতঃসিদ্ধ। শালুকটাকে হাত পাকিয়ে রাখবি শক্ত হাতে, ভাগবাড্ডা দেবে পাঠিয়ে সমাজদারদের হাতে। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো। মাঠ প্রান্তর থেকে কারখানা কল থেকে দীপ্ত শপথে জেগে ওঠো, দীপ্ত শপথে জেগে ওঠো। গর্জে ওঠো, একবার তো গর্জে ওঠো অন্যায়টা রুখতে। প্রতিবাদ তো করতে পারো মনের সাধ্য দিয়ে। বিপ্লব কি শুধু রক্তাক্ত? বিপ্লবও আনে শান্তি। জীবন বৃত্তের মলিন তীর্থে ফোটাও শান্তির বাণী। থাকবে না হানাহানি, হিংসা বিদ্বেষ মারামারি, থাকবে শুধু মানবিকতা আর অদম্য প্রেম ও শান্তির বাণী। যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই যুদ্ধ নয়। যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই যুদ্ধ নয়। যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই যুদ্ধ নয়। আমরা তো চাই জীবনটা হোক শান্ত এবং শান্তিময়। আমরা তো চাই জীবনটা হোক শান্ত এবং শান্তিময়। যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই যুদ্ধ নয়। যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই যুদ্ধ নয়। লালসা, পৃথিবীটা আজ যেন বারুদের স্তূপ, সভ্যতার আড়ালে এক বিকৃত রূপ। সবুজ ধানের ক্ষেতে রক্ত করাবি, নীলাভ নীলচরে শকুনের চাউনি। সভ্য পৃথিবী আজ যেন অসভ্য বেশে, বারুদের স্তূপের মাঝে সলতের সাজে। নানা রঙের বৈচিত্র্যের মাঝে সবুজ বনানী আজ ধূসর বেশে। নানা রঙের জলধারা বয় আঁকি বাকি, জলস্রোতে রক্তধারা হয় তার সাথী। ধরণীর বক্ষ মাঝে ভিন্ন প্রাণীকুল, লালসার মাঝে পড়ে তারা অহিনুকুল।
পৃথিবীটা আজ এক বারুদের স্তূপ, সভ্যতার আড়ালে এক নগ্ন রূপ। তুমি আমার প্রেম, চৈত্র দিনের পাতা ঝরার সময়, মুকুল ফোটার প্রত্যাশা, তুমি এক আমার মনের অনন্ত আশা। প্রেরণা, ওর স্নেহময় আলিঙ্গনে আমার চিন্তার আধারকে করে সমৃদ্ধ। ওর নয়নিভাম চাউনির আমার লেখায় আনে গভীরতা। ওর উষ্ণ শীতল অভিমান আমার মনোসংযোগের সেতু। আমার ভাবনা লেখায় ওর অনুভূতি, আমার লেখায় বেঁচে থাকার প্রেরণা। জীবনের নাম আমি পথে পথে লিখে রাখি, ঝড়ের বুকে বাসা বেঁধেছে মনের পাখি। জীবনের নাম আমি পথে পথে লিখে রাখি, ঝড়ের বুকে বাসা বেঁধেছে মনের পাখি। শাকের করাত, যাদের হাসতে মানা কইতে মানা, সব কিছু তার সইতে মানা, দুঃখেও সে হাসতে জানে, আনন্দে ৬-৭ কানা। মানবকুলের আস্তরণে উচ্চে থাকে উচ্চবিত্ত, শৃঙ্খল ছাড়া হারায় না যে, তার নাম নিম্নবিত্ত। শাকের করাত হয়ে থাকে, তার নাম মধ্যবিত্ত। সুসভ্যতার আছে তাদের অতি ভীষণ ভয়, মনের কথা মনে রেখে যার পর নাই সব সয়। উচ্চতরের আদিমতা, যা উচ্চবিত্তের সভ্যতা, নিম্নবিত্তের অসহিষ্ণুতা, তাই তাদের ভব্যতা। মধ্যবিত্তের সমাজস্তরে আছে শুধু আকুলতা। হোক না যত অভাব তাদের, থাকুক না যত ভদ্রতা, সব চিন্তা এক করে সেভাবে চলে একা একা। দুঃখেও সে হাসতে জানে, আনন্দে সে আটখানা। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। হতভাগ্যের দল, ঠান্ডা ঘরে আহার খালে মনে পড়ে কি চালের কথা? কোন পুকুরের মাছ পাতুরি, শাক সবজি আর পেঁয়াজ বাটা? খাবার পাতে আলু ভাজা খাচ্ছে জনে মানুষ সুখে, আলু ফুলিয়ে দাম না পেয়ে কৃষক ভায়া মরছে দুঃখে। শিল্প ভাবের খেলায় আজ যেগুলো করে অবহেলা, যে কাটা ধ্বংস করে সাধারণকে মারছে তারা। যে যার ঘাড়ে দোষ চাপিয়ে সঙ্গ করে দিচ্ছে তারা। পেটের খিদে হাত বুলিয়ে ভাষণ শুনে সবার মাঝে হতভাগ্য মানুষগুলো জ্ঞান হবে আর কোন কালে? অর্থনীতির কর্মকাণ্ডে জড়িয়ে কারা থাকতে চায়, সর্বভোগের স্বাদ পেতে দেশকে তারা বেচতে চায়।